আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলো মন্দির, ধরণীর বৈরারূপে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিতা জটিলময়ী জগন্মাতার আগমন বার্তা, আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে ওঠে, রূপ ও রসরূপে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন। তাই আনন্দিত শ্যামলী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীকে আবাহন, আজ ঠিক শক্তিরূপিণী বিশ্বজননীর শারদ শ্রীমণ্ডিত প্রতিমা, মন্দিরে মন্দিরে ধ্যান অবধিতা। জাগো জাগো মা জননী, জাগো জাগো জগন মাতা বিশ্বপালিনী, জাগো মা জাগো 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 ধরণী দুর্গতি নাশিনী, জাগো মা অভয় অভয় করণী। যুগে যুগে মা দানব নাশিতে দাও তুমি দেখা এই ধরণীতে, ত্রাসিত জনের ত্রাস নিবারিতে। জাগো মা জাগো মা জননী, সর্বরূপময়ী দেবী সর্বং দেবীময়ং জগত অপহং, ঈশ্বরবাং তাং নমামি পরমেশ্বরী। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে, শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী, গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে। শরণাগত নিরার্ত পরিত্রাণ পরায়ণে, সর্বসার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে। জয়ন্তী মঙ্গলকারী ভদ্রকালী কপালিনী, দুর্গা শিবা ক্ষমাধাত্রী সদা সদা নমস্তুতে। আকাশ ভরে
Please welcome Professor Arup Sengupta. শুভ সন্ধ্যা। ঠিক আছে, হ্যালো হ্যালো শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা, শুভ দুর্গা পূজা। দুর্গা পূজা বাঙালি দুর্গা পূজা বাঙালির প্রিয়তম আনন্দ উৎসব। দুর্গা পূজা বাঙালির প্রিয়তম আনন্দ উৎসব। সেই আনন্দ উৎসবের হাত ধরে আসে নতুন জুতো, নতুন জামা, নতুন শাড়ি, নতুন গয়না। তবে এটাই শেষ নয়, এর সাথে আসে বাঙালির বিনোদনের সব উপকরণ। নতুন গান, নতুন নাটক, নতুন যাত্রা, নতুন সিনেমা। আর এই বিনোদন বাঙালি বিশেষভাবে স্বতন্ত্র, কারণ এই সব কিছুর মধ্যে কেন্দ্রবিন্দুতে রয়েছে কোনো সাহিত্য সৃষ্টি কিংবা সাহিত্যিকের অবদান। সেটা কোনো ক্ষেত্রে হয়তো কোনো কবিতা, কখনো কোনো রচনা, কখনো কোনো গল্প কিংবা কখনো কোনো কাহিনী। কিন্তু আমরা যখন সেই বিনোদন উপভোগ করি, বেশিরভাগ সময় আমরা সেই সাহিত্য সৃষ্টি কিংবা সাহিত্যিকের অবদানের প্রতি উদাসীন। সেই জন্য তারা অবহেলিত, অনেক সময় উপেক্ষিত, অজ্ঞাত তো বটেই। আমি একটা ছোট্ট কাহিনী, সত্য কাহিনীকে ভূমিকা হিসেবে উদাহরণ দিয়ে আমাদের এই অনুষ্ঠান বিনোদন ও বাঙালি সাহিত্যিক শুরু করব। সেই সত্য কাহিনীর শুরুটা ভারতবর্ষ স্বাধীনতা পাওয়ার 3 বছর পরে, 1950 সাল। একজন তরুণ বাঙালি যুবক, খুব ভালো শিল্পী, ভালো ছবি আঁকে। সে একটি বিলেতি কোম্পানিতে খুব উঁচু পদে কাজ করে। সেই কাজের সুবাদে সে বিলেতি কোম্পানি তাকে বিলেতে লন্ডনে পাঠিয়েছে আরও শিক্ষা লাভের জন্য, সস্ত্রে। সে 6 মাস সেখানে আছে। সেখানে থাকাকালীন সে হলিউডের সিনেমা দেখে, ইউরোপের সিনেমা দেখে, কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে, ইতালিতে, ফ্রান্সে অনেক ভালো ভালো সিনেমা হয়েছে। করতে করতে তার তীব্র ইচ্ছা হয়, সুতীব্র বাসনা বলা যায়, সেও ছবি, সিনেমা বানায়। কিন্তু সে যে সিনেমা বানাতে চায়, সেখানে যেন একটা ভারতীয়ত্ব, একটা বাঙালিত্বের ছাপ থাকে। সেই জন্য সে একটা গল্প খুঁজে বেড়াচ্ছে। তার 6 মাসের শিক্ষা সমাপ্ত, জাহাজে করে সে সস্ত্রীক ফিরছে। তার কোম্পানি থেকে তাকে অনেকগুলো বই দিয়েছে প্রচ্ছদ, অর্থাৎ ফ্রন্ট কাভার আঁকবার জন্য। তার মধ্যে একটা বাংলা বই আছে, আগে পড়ে না। সে বইটা পড়তে আরম্ভ করলো, কারণ তাকে প্রচ্ছদ আঁকতে হবে। বইটা যখন তার পড়া শেষ হলো, সে বুঝলো সে পেয়ে গেছে তার গল্প, যে গল্প ভিত্তি করে সে বানাবে তার প্রথম সিনেমা। তার পরের কাহিনী ইতিহাস, তাতে অনেক বাধা বিপত্তি আছে, অনেক আর্থিক সমস্যা আছে, বউয়ের গয়না বিক্রি আছে, কিছু সরকারি সাহায্য আছে। তারপর 5 বছর বাদে সে যে সিনেমা করলো তার নাম পথের পাঁচালী। তার লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, অবশ্যই পরিচালক সত্যজিৎ রায়। সেটাই শেষ নয়, ফিরে এসে আবার তার পরে পরেই অপরাজিত ও অপুর সংসার। সত্যজিৎ রায় ও অপুর ট্রিলজি সারা পৃথিবী জুড়ে সমার্থক। অপুর ট্রিলজি বাদ দিয়ে এক এক সময় মনে হয় সত্যজিৎ রায় যেন অস্তিত্বহীন। কিন্তু একটা প্রশ্ন থেকে যায় সেই সাথে, এই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় না থাকলে আমরা কি এমনি করে সত্যজিৎ রায়কে পেতাম? শুধুই কি তাই,
এই অপুর সংসারের হাত ধরে ছায়াছবির জগতে অনুপ্রবেশ শর্মিলা ঠাকুর ও সৌমিত্র চট্টোপাধ্যায়। এই যে আমরা যেভাবে জিনিসগুলো থেকে বিনোদন উপভোগ করি, আমরা যখন একটা বিখ্যাত হিন্দি সিনেমা সুপারহিট মুভিতে একটা সুপারস্টার হিরোকে একটা সুপারস্টার সিঙ্গারের গান গাইতে শুনি, এ ক্যা হুয়া কব হুয়া कैसे हुआ, আমরা একটু পেছন ফিরে তাকিয়ে বুঝবার চেষ্টা করি এই যে সিনেমা এর গল্পের উৎস কোথায়। আরো একটা দিক আছে যার জন্য এই অনুষ্ঠানটা আমরা তৈরি করেছি। আমার যা বয়স, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যদি ততদিন বাঁচতেন তাহলে বিভূতিভূষণের সাথে সত্যজিৎ রায়ের দেখা হতো। বিভূতিভূষণ তাহলে কিছু খ্যাতি, কিছু যশ এবং কিছু অর্থ একটু ভোগ করতে পারতেন। খুব স্বাভাবিকভাবেই মনে হয় আমাদের সংস্কৃতির মধ্যে এটা অলমোস্ট গ্রহণযোগ্য হয়ে গেছে। তুমি সাহিত্য করো, তোমার তো পুষ্টিকর খাদ্য নাই জুটতে পারে, তুমি তো কম বয়সে মারা যাবে। তুমি কবিতা লেখো, টিউবারকুলোসিস তো তোমার ঘরের বন্ধু। কিংবা পুজোয় বউকে শাড়ি দিতে না পেরে তুমি হয়তো ট্রামের তলায় চাপা পড়ে মারা যেতেই পারো। তা আমাদের এই অনুষ্ঠানে সবকিছু আছে, নাচ আছে, গান আছে, কবিতা আবৃত্তি আছে, হইচই আছে, রঙ্কঝম্প আছে, কিছু ভুলভাল আছে, কিন্তু একটু আলাদা। আমরা শুরু করব সবসময় সাহিত্যিক কিংবা সাহিত্য দিয়ে, সেখান থেকে আমাদের শুরু। শুরুটার জন্য আমরা মোটামুটি একটা সময়ের ক্রমানুবর্তিতা অনুসরণ করব। বাঙালির বিনোদন বলতে আমরা পিছিয়ে যাই, আমরা কৃষ্ণের লীলা কি ভগবানের অবতার তাদের নিয়ে কথাবার্তা, মোটামুটি ওই বৈষ্ণব পদাবলীর সময়ের আর কি, সেই রকম সময়ের একটা গৌরাঙ্গের ভজন কীর্তন দিয়ে শুরু। সেটা হচ্ছে গিয়ে এই অনুষ্ঠানে অনেকগুলো ছোট ছোট খণ্ড আছে, এটাই হচ্ছে প্রথম। দ্বিতীয় হচ্ছে গিয়ে বাউল আর ফকির, এরা আমাদের বহুদিন ধরে বিনোদন দিয়ে আসছে, তেমনি একটা ফকিরের গানের উপরে নাচ, নাম্বার 2। তৃতীয় হচ্ছে গিয়ে বাঙালি আদি কবি, বিশ্বকবি আমাদের সর্বপ্রথম কবি নয়, বাঙালির প্রথম কবি হচ্ছে গিয়ে প্রত্যন্ত গ্রাম বাংলার সাধারণ লোকেরা, যারা তারপরে শুরু করেছিল কবির লড়াই, আর কবির লড়াই পরে জমিদারদের হাত ধরে আসে সব। এই পর্যায়ে আমরা শুরু করছি ছোট ছোট 3টে জিনিস। প্রথমে হচ্ছে গিয়ে আমাদের গৌরাঙ্গের কীর্তন, তারপরে ফকির এর গানের সাথে নাচ, তারপরে কবির লড়াই, তারপরে ফিরে এসে আমরা আবার সময়ের ধারায় চলবো একটু তাড়াতাড়ি করে। ধন্যবাদ। ছেড়ে দেব না এই হৃদ মাঝারে রাখবো
হাতে ভ্রষ্ট মহাদুষ্ট চন্দ্রে ভ্রষ্ট উইলে নষ্ট তারি কেষ্ট তোর কি ইষ্ট মজকে যা তুই শ্রীরামপুরে